বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই যে প্ল্যাটফর্মটি তারা গতকাল একটি প্রেস কনফারেন্স করে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ঋণ খেলাপি এবং ডুয়েল সিটিজেন প্রার্থীদের এই নির্বাচনে প্রার্থিতার করার বিষয়, এবং তারা এটাও বলেছিল যে ইসি দুটো দলের দিকেই ঝুঁকে গেছে। আপনাদের আলটিমেটাম তো শেষ হয়েছে দুপুর নাগাদ, এখনকার পরিস্থিতিটা কি, আপনাদের অবস্থান কি এই মুহূর্তে? আমরা যে আমাদের যে অবস্থানটা ছিল, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, একটা ইনফরমেশন দিয়ে রাখি, 45 প্রার্থীকে কিন্তু আটকানো যায়নি আসলে ঋণ খেলাপির দায়ে। আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে ঋণ খেলাপি রয়েছে এবং দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এদের ব্যাপারে আসলে ইসি যে সমাধানটা দিয়েছে তা কখনোই যৌক্তিক নয়। আপনি বাইরের দেশের একজন নাগরিককে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ধরেন আজকে যদি কেউ এমপি ইলেকশন করে, সে মন্ত্রী হতে পারে ভবিষ্যতে, তো তার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে তার কিন্তু এই রাষ্ট্রের প্রতি, বাংলাদেশের প্রতি পূর্ণ আনুগত্য নেই। এখন বাংলাদেশ সরকারের কাছে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় হতে পারে সার্বভৌমত্ব সংশ্লিষ্ট এবং পররাষ্ট্র সম্পর্কিত অনেক গোপন নথি কিন্তু সরকারের কাছে থাকে। তো সেই জায়গা থেকে অন্য একটি দেশের নাগরিকত্ব থাকলে ওই দেশের প্রতিও তার তো আনুগত্যটা প্রকাশ করতে হয়েছে। তো এই জায়গাটাতে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা ঝুঁকি কিন্তু আমাদের পড়তে হয়। তো এই বিষয়টা আসলে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ জানিয়েছে। এছাড়াও গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষতা রয়েছে তার সেই নিরপেক্ষতা দ্বারা ধরে রাখতে পারেনি। তার আইনের যে সমতা আমরা আশা করেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা পাবো, সেই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আওয়ামী দুঃশাসন আমলে কিভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়তো আবারও এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে শুরু হলো কিনা, সেই একটা আশঙ্কার জায়গা কিন্তু আমরা সবসময় লক্ষ্য করতে পারছি। তো নির্বাচন কমিশনকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলাম যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি রয়েছে তাদেরকে আসলে বাংলাদেশে আমরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়াটা সম্পূর্ণরূপে অযৌক্তিক। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় আদালতে লোকজন জড়ো করে শুনানি স্থগিত করা হয়েছে। এছাড়াও হচ্ছে নির্বাচন কমিশন ঘেরাও করা হয়েছে। দেখুন, আসলে নির্বাচন কমিশন ঘেরাও করে কোন ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত বাস্তবায়ন করাটা আসলে কোন সুন্দর বাংলাদেশের স্থিতিশীল বাংলাদেশের বার্তা দেয় না। এটি আসলে সুস্পষ্টভাবে বার্তা দিচ্ছে যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার। তো যেই পক্ষই আসলে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা কিংবা নিজেদের ক্ষমতার একটা অপব্যবহার করা কিংবা মাসেল পাওয়ারের মাধ্যমে আমরা এই ক্ষমতায় আসছি, এই ধরনের একটা বার্তা দেওয়া কিংবা পুলিশ প্রশাসন সমস্ত কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে, জনগণের মাঝে একটা ভীতির সঞ্চার করে যদি কেউ আসলে ক্ষমতায় আসতে চায়, আমার মনে হয় যে এটা তাদের আসলে ভুল পদক্ষেপ হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে আসলে শাকসুদির নির্বাচন ছিল, সেই নির্বাচন কিভাবে স্থগিত করে দেওয়া হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম যে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ণ, এই গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ণে পদে পদে যারা বাধাগ্রস্ত করছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বড় রাজনৈতিক দলগুলো, জামাতেরও একজন রয়েছেন যার দ্বৈত নাগরিকত্ব রয়েছে, এছাড়া বিএনপির একটা বিশাল সংখ্যক দ্বৈত নাগরিকত্ব রয়েছে। এই জায়গা থেকে দলগুলোর আসলে অনেক বেশি স্ট্র্যাটেজিক হওয়ার প্রয়োজন ছিল। তারা আসলে কেন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে তাদেরকে আসলে কেন নমিনেশন দিয়েছে সেটাও আমাদের কাছে যথেষ্ট ক্লিয়ার না। তো এই বিষয়টাতে দেখুন, আপনি যদি আসলে যাদের ঋণ খেলাপি রয়েছে তারা তো ঋণ খেলাপি গুলো করেছে, তো সেই জায়গা থেকে আপনি ঋণ খেলাপিদেরকেই মনোনয়ন দিচ্ছেন। তারা এমপি হওয়ার পরে তারা তো ঋণগুলো পরিশোধ করবে, জনগণের কাছ থেকে হয়তো চাঁদা তুলবে, টেন্ডারবাজি করবে কিংবা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেই তারা ঋণ পরিশোধ করবে, হয়তো করতে পারে, না হলে তারা দেখা যাবে যে আরো বেশি ঋণ নিয়ে সেগুলো আবার খেলাপি করছে। তো এই যে এক ধরনের রাজনৈতিক অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের যে চর্চাটা ছিল, এই চর্চা কি আবার ফিরে আসছে কিনা, সেই একটা শঙ্কার জায়গায় কিন্তু রয়ে যায়। আমরা আমাদের জায়গা থেকে খুবই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং আমরা এই বার্তাটাই আমরা দিতে চাই, এবং আমরা সারা দেশে কিন্তু আমাদের নেতাকর্মীদের প্রতি সুস্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছি যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদেরকে আমরা কখনোই কোনো সমর্থন আমরা দিতে পারি না, এবং আমরা জনগণের জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে ভোট দেওয়ার প্রতি আমরা জনগণকে নিরুৎসাহিত করব। আর নির্বাচন কমিশন যে তার নিরপেক্ষতা হারিয়েছে এই ব্যাপারটা খুবই সুস্পষ্ট। তারা বড় যে দুইটি দল রয়েছে, জামাত এবং বিএনপি, তো তারা আমরা দেখতে পেয়েছি যে তারা তাদের প্রতি অনেকটা ঝুঁকে পড়েছে। তাদের যে আইন রয়েছে তারা আইনকে অমান্য করে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে যাচ্ছে, ক্ষমতার আসলে রন্ধ্রে রন্ধ্রে আমাদের প্রশাসনের যে রন্ধ্রে রন্ধ্রে আসলে দাসত্ব এবং গোলামের যে শৃঙ্খলটা রয়ে গেছে, সেই শৃঙ্খলে আবারও তারা বন্দী হতে যাচ্ছে। তারা এখন পর্যন্ত রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতে, তারা কখনোই দেশের আইনের জন্য কিংবা দেশের জনগণের পক্ষে এবং দেশের কল্যাণের জন্য তারা কাজ করছে না। সুতরাং এই আমলাদেরকেও কিন্তু একটা সংস্কারের মধ্যে
নিয়ে আসার প্রয়োজন ছিল, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সেটাও করতে পারেনি। আমরা বাংলাদেশে বারবারই দেখি যে বিভিন্ন সময় আন্দোলন হয়, মানুষজন মুক্তি সংগ্রামে দেয়, মানুষ শহীদদের এত এত রক্ত, এই রক্তের আসলে পূর্ণ মর্যাদাটা কখনোই আসলে পায় না। তো আমরা বাংলাদেশ পন্থার যে রাজনীতির কথা বলছি, যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আর কোনো মানে ভিনদেশী কোনো এজেন্ডা বাংলাদেশের রাজনীতিতে বাস্তবায়ন হবে না, বাংলাদেশ পন্থীরাই বাংলাদেশের রাজনীতি করার সুযোগটা পাবে। তো সেই জায়গা থেকে আমাদের কেন যেন মনে হচ্ছে যে আসলে এই জায়গাটা থেকে আমরা অনেক বেশি সরে যাচ্ছি, কেননা ভৌগোলিক অবস্থানগত জায়গা থেকেও যদি বলি, তাহলে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কিন্তু বর্তমানে এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি কিন্তু পূর্বেও ছিল। তো এই জায়গাটাতে আসলে অনেক বিদেশি শক্তির তাদের কিন্তু একটা নজর কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে। তো সেই জায়গা থেকেও আমাদের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার কথা চিন্তা করে হলেও যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, তাদের এই নাগরিকত্ব বৈধতা দেওয়ার, তাদের মনোনয়নকে বৈধতা দেওয়াটা সম্পূর্ণই অযৌক্তিক। এছাড়া অনেক সময় অনেক ধরনের যুক্তি উপস্থাপন করা হয় যে এত বছর তাদের উপর জুলুম নির্যাতন হয়েছে, যার কারণে তাদের বাইরের নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, মানলাম আপনাদের উপর জুলুম নির্যাতন হয়েছিল, সেই দিক থেকে আমরা বিবেচনা করতে চাই, কিন্তু যে 1.5 বছর সময়টা রয়ে গেছে, সেই 1.5 বছরের মধ্যে আপনি আপনার দ্বৈত নাগরিকত্বে বাইরের যে দেশের আপনি নাগরিক ছিলেন সেটা কেন প্রত্যাহার করছেন না? আমরা দেখতে পাই যে বাংলাদেশে যারা ইলেকশন করতে আসে, অতিথি পাখির মতো তারা নির্বাচন করতে আসে, তারা বাংলাদেশের এমপি হয়, এমপি হওয়ার পরে তাদের সন্তানদেরকে আমরা দেখতে পাই বাইরের কোনো দেশে, ইউরোপ কিংবা আমেরিকার কোনো দেশে তাদের নাগরিকত্ব দিয়ে রাখে এবং দেশের সম্পদগুলো তারা বাইরের দেশে পাচার করে। তো এই ধরনের যদি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে বিদ্যমান থাকে, তাহলে এত শহীদের আসলে এত আত্মত্যাগের এই যে শিক্ষার্থী জনতার যে রক্ত, সেই রক্তের আসলে মূল্য কোথায়? তো আমরা এখন যেটা মনে করছি যে জনগণ আসলে সিদ্ধান্ত নেবে এবং নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে, তার নৈতিকতা হারিয়েছে। হাসিব, আপনার মেসেজটা পরিষ্কার।